মূল ভিডিওতে। বলছিলাম সোহেল তাজের কথা। দুটো বিষয়, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন আর একটা প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি দেখা করেছেন বোন সহ। ফেসবুকে তিনি কি লিখলেন, গোপালগঞ্জের বিষয় নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, আর ডেভিল রানী পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে সোহেল তাজ। তাকে নিয়ে গণমাধ্যম খবরও করেছে এই ব্যাপারটা নিয়ে। গণমাধ্যমের খবর এবং তার পোস্টটা দুটোই আপনারা দেখে নিতে পারেন। সেভাবেই তিনি লিখেছেন। সেখানে বলা হচ্ছে যে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি মনে করি 16 জুলাই 2025 গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নাহিদ, সার্জিস, হাসনাত যারা নেতাদের হত্যার একটা হীন চেষ্টা, তাদেরকে হত্যার উদ্দেশ্যই ছিল, তিনি সেটাই বলছেন। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন, অর্থাৎ শেখ হাসিনাকে তিনি ডেভিল রানী হিসেবে আখ্যা দিচ্ছেন। আত্মোপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনতাও দূরে থাক, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লাখ লাখ টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটাপিটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে। অর্থাৎ ভয়াবহ অভিযোগ তিনি শেখ হাসিনার দিকে তুলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তিনিও তো শেখ হাসিনার এমপি ছিলেন, তিনিও শেখ হাসিনার প্রতিমন্ত্রী ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। খুবই কম বয়সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন এবং তাকে কেন্দ্র করে মানুষের আশা সঞ্চারিত হয়েছিল। বিভিন্নভাবে শোনা যায় সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময় তার কাছে শেখ পরিবারের বহু অনুরোধ আসতো, সেই অনুরোধগুলো তিনি রাখতেন না। সেই কারণে শেখ পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় এবং দূরত্বটা এক পর্যায়ে গিয়ে এক ধরনের সংঘাতময় পরিস্থিতির জন্ম দেয়। সংঘাতময় পরিস্থিতি মানে এরকম আলোচনাও অনেকে করেন যে শেখ সেলিম তাকে শারীরিকভাবে আঘাত পর্যন্ত করেছিল, এরকম আলোচনাও আমরা শুনি। তারপরে তো তিনি পদত্যাগ করলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন। আবার আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে তিনি যে সময় দায়িত্ব পালন করেছেন সেই সময়ে কিন্তু বিডিআর বিদ্রোহটা হয়েছিল। বিডিআর বিদ্রোহের দায় শেখ হাসিনার উপরে, শেখ হাসিনার সরকারের উপরে চাপানোর যে প্রক্রিয়াটা এখন চলছে, অনেকে বলেন যে বিডিআর বিদ্রোহের দায় যেন তার উপরেও না চাপে, সেই কারণেই তিনি এখন একেবারে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে নগ্নভাবে অবস্থান নিয়েছেন, যেন কোনোভাবেই তাকে ফাঁসানো না হয়। সেটা যদি হয় তাহলে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যদি এটা হয় তাহলে এটা খুবই খারাপ। কিন্তু একজন তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ হিসেবে যদি বলিষ্ঠ ভূমিকা দেখা যায় যে শেখ হাসিনার অন্যায়, অবিচার, অত্যাচার এগুলোর বিপক্ষে তিনি একেবারে সক্রিয়, তাহলে ঠিক আছে। কিন্তু আরেকটা প্রশ্নও আসে, তিনি যদি শেখ হাসিনা সরকারের উপরে আস্থাহীনই হতেন তিনি যখন পদত্যাগ করলেন, তাহলে তার বোনকে একই আসনে তার বোনকে কেন এমপি হতে দিলেন, তার বোনকে কেন নির্বাচন করতে দিলেন, এই প্রশ্নটাও আসে। একই পরিবারে, তারা তো একই, তাজউদ্দিনের একই ব্লাড, তাহলে সেখানে মানে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয় কিনা সেই প্রসঙ্গটাও আসে। তাহলে সেখান থেকে বোঝা যায় যে ব্যক্তি সোহেল তাজের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল শেখ হাসিনা সরকারের কারো, সেই কারণেই তিনি সরে গেছেন, তার বোনকে শেখ হাসিনা সেখানে সুযোগ দিয়েছিলেন। কিন্তু সেই সুযোগটা তো তারা নিয়েছেন, সেই সুযোগটা যদি তখনই না নিতেন তাহলে তার আজকের এই অবস্থানটা আরও বেশি মানে উজ্জ্বল হতো, আরও বেশি তার ভাবমূর্তি উজ্জ্বল হতো। আজকের এই তীব্র অবস্থানটা অনেকে বিতর্কিত করতে পারবেন এই ব্যাপারগুলো সামনে এনে। এটা তো গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সোহেল তাজ তাজউদ্দিনের সন্তান। তাজউদ্দিন বাংলার প্রথম প্রধানমন্ত্রী। তাজউদ্দিন এবং বঙ্গবন্ধুর এক ঐতিহাসিক কীর্তি বাংলার জনগণ জানে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, মুক্তিযুদ্ধের আগে থেকে মুক্তিযুদ্ধের পরে পর্যন্ত পুরো মুক্তিযুদ্ধ পরিচালনার, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পুরো মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনা, সেখানে তাজউদ্দিন আহমেদের যে বিরচিত ভূমিকা, সেগুলো আমরা সবাই জানি। অর্থাৎ বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দিন আহমেদের নাম আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। সেই তাজউদ্দিন আহমেদের নামও কিন্তু এই সরকার মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল, একটি কলেজের নামকরণ থেকে তার নাম মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তখন কি তিনি ব্যথা পাননি? তখন তিনি নিশ্চয়ই ব্যথা পেয়েছেন, তার বুক ফেটে গেছে, কিন্তু তিনি বলতে পারেননি। যে কথা বলার জন্য এই প্রসঙ্গ আনলাম, তিনি তো ওই 71 পর্বে কিংবা তাজউদ্দিন বঙ্গবন্ধু ওই ব্যাপারটাতেই নিজেকে সেটেল করতে পারতেন, শেখ হাসিনা ব্যাপারটাকে মাইনাস করে দিতে পারতেন। কারণ শেখ হাসিনা তার কাছে একটা টেম্পোরারি ব্যাপার, শেখ হাসিনা একটা মানে গুরুত্বহীন ব্যাপার হিসেবেই ভাবতে পারতেন।
যে দলটা তিনি করেছেন, যে দলের তিনি মন্ত্রিত্ব করেছেন, এমপিত্ব করেছেন, তার বোন করেছেন, তার মা যে দলের মানে দীর্ঘ সময় যে দলের দায়িত্ব নিয়ে দলকে টিকিয়ে রেখেছিলেন, দলকে গুছিয়ে রেখেছিলেন, তার মায়ের অবদান আওয়ামী লীগের পেছনে অনেক বড় অবদান। যদিও আওয়ামী লীগ অনেকটা মানে কি বলবো যে এক ধরনের নেমোখারামি কিংবা এক ধরনের বিশ্বাসঘাতকতার ব্যাপার চলে আসতে পারে, যে আওয়ামী লীগ ঠিকঠাক মতো তার মর্যাদাটা প্রতিদানটা দিয়েছে কিনা তার মায়ের ক্ষেত্রে কিংবা তাজউদ্দিন আহমেদের ক্ষেত্রে। আওয়ামী লীগ যতটা সরকারে থাকা অবস্থায় বঙ্গবন্ধু করেছে, তার কিঞ্চিত অংশও তাজউদ্দিন করেছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আসবে, এই প্রশ্নগুলো আসে, সেগুলো একটা বড় আলোচনার বিষয়। এই বিতর্কগুলো থাকবে। এখন আসি সোহেল তাজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন কেন। যে দেখা করার প্রেক্ষিতে শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি ফেসবুকে পোস্ট দিলেন। তার পোস্টটা দেখে নিন। তিনি ইংরেজিতে লিখেছেন যে এই সৌজন্য সাক্ষাৎ করেছেন সোহেল তাজ তার বোন। একই বিষয় নিয়ে, একই ছবি নিয়ে চিফ অ্যাডভাইজার গভ সেই পেজ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ। 17 জুলাই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দিন পরিবার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ। এ সময় শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন। এভাবে পোস্ট দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে। সোহেল তাজও কিন্তু এই সাবজেক্ট নিয়ে পোস্ট দিয়েছেন তার ফেসবুক পেজে। আবার এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন প্রশ্ন আসেই যে সোহেল তাজ এবং তার বোন প্রধান উপদেষ্টার সঙ্গে এই যে ঘটা করে সাক্ষাৎ করলেন এবং সরকার এটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, এত বেশি ফলাও করে প্রচার করছে, শুধু কি তাজউদ্দিন আহমেদের জন্মশতবর্ষ পালনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া, নাকি ভেতরে ভেতরে কোনো রাজনীতি আছে? অনেকে আলোচনা করার চেষ্টা করছেন যে সোহেল তাজ যতই শেখ হাসিনাকে ডেভিল রানী বলুন না কেন, শেখ হাসিনার সমালোচনা করুন না কেন, এখনও যে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির যে প্রচেষ্টাটা হচ্ছে সেটা সোহেল তাজকে কেন্দ্র করে তৈরি করার চেষ্টা হচ্ছে। শেখ হাসিনাকে মাইনাস করে, আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে একেবারে চিরতরে মাইনাস করে সোহেল তাজকে দিয়ে আওয়ামী লীগ নতুন একটা আওয়ামী লীগ তৈরির একটা চেষ্টা এখনো হচ্ছে, এটা অনেকে মনে করেন। আবার অনেকে এটাও মনে করেন যে সোহেল তাজ কি সরকারের খুবই ঘনিষ্ঠ রাজনৈতিক দল এনসিপির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যাচ্ছেন, যে কারণে সরকার তাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে। এনসিপির দায়িত্ব গ্রহণের মানে এনসিপির শীর্ষ জায়গায় দায়িত্ব গ্রহণের পথে কি সোহেল তাজ রয়েছেন? সোহেল তাজকে কি সেইভাবেই তৈরি করা হচ্ছে? তাজউদ্দিন আহমেদের যে মানে সম্মান, যে ঐতিহাসিক তাজউদ্দিন আহমেদ, সেই তাজউদ্দিন আহমেদকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর একটা পাল্টা জায়গা তৈরি করার জন্য সোহেল তাজকে অবলম্বন করে এনসিপিকে আগামীর ছক আঁকছে, সেরকম আলোচনাও কিন্তু হচ্ছে। যে আলোচনাই হোক না কেন, আপনি যদি এনসিপির দায়িত্বও নেন কিংবা রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্বও নেন, তাহলে আমার মনে হয় যে সোহেল তাজের এই যে ফেসবুক পোস্টটা তিনি দিয়েছেন, ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। নাহিদ এবং সার্জিসের ছবি দিয়ে এবং গোপালগঞ্জের একটা গাড়ি পুড়ে যাওয়া গাড়ির ছবি দিয়ে তিনি যে ফেসবুক পোস্টটা লিখেছেন, যেখানে শেখ হাসিনাকে ডেভিল রানী হিসেবে আখ্যা দিয়েছেন, এই এবং পুরো ব্যাপারের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন। বিশেষ করে ডেভিল রানী এই শব্দটাকে ব্যবহার করে যেভাবে মানে আওয়ামী লীগের লোকজনকে খেপিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের লোকজন তার উপরে প্রচণ্ড খেপা। আওয়ামী লীগের লোকজন একসময় তাকে অনেক ভালোবাসত, কিন্তু 5 আগস্ট পরবর্তী তার যে অবস্থান, সেই অবস্থানের জন্য আওয়ামী লীগের লোকজন অনেক বেশি খেপে গেছে তার উপরে, আরও বেশি খেপালেন। কিন্তু সোহেল তাজের যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে, যদি পরবর্তীতে তিনি রাজনীতি করতে চান কিংবা নিজে কোনো দল করতে চান কিংবা রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান কিংবা এনসিপির দায়িত্ব নিতে চান, যে প্রক্রিয়ার মধ্যেই যান না কেন, কিংবা তাজউদ্দিন আহমেদের পুত্র হিসেবেই থাকতে চান, তাহলে আমার মনে হয় যে বিতর্কিত অবস্থানে না গিয়ে, বিতর্কিত শব্দ ব্যবহার না করে ভদ্রচিত শব্দ ব্যবহার করাটাই তার জন্য ভালো হবে। কারণ
তার কারণে বাংলাদেশের কোনো মানুষ যদি স্বাধীনতা যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যক্তিটা তাজউদ্দিন আহমেদ, বাংলার প্রথম প্রধানমন্ত্রী, তাকে যদি অসম্মান করা শুরু করে কিংবা তাকে নিয়ে যদি কুৎসা রটানোর চেষ্টা করে, সেটা যদি পুত্রের কারণে পিতার দিকে দায়টা চলে যায়, তাহলে সেটা তাজউদ্দিন আহমেদের জন্য চরম একটা অবিচার করা হবে। সেই অবিচার বাংলাদেশের মানুষ করার স্কোপ পাক এরকম কোনো কর্মকাণ্ডই আমার মনে হয় সোহেল তাজের করা উচিত নয়, এরকম কোনো শব্দ প্রয়োগই করা উচিত নয়। সমালোচনা করারও তো একটা ভাষা আছে, আবার নিজেই নিজের যখন সমালোচনা করবেন, হ্যাঁ, আপনি যদি বিরোধী দলে থাকতেন, আপনি যদি আওয়ামী লীগ না করতেন, আপনি যদি আওয়ামী লীগের মন্ত্রী না থাকতেন, আওয়ামী লীগের এমপি না থাকতেন, আপনার বোনকে যদি আপনার মন্ত্রিত্ব যাওয়ার পরে, মন্ত্রিত্ব ছাড়ার পরেও বোনকে যদি এমপি না বানাতেন, তাহলে ভাষাগুলো শোভনীয় হতো, ভাষাগুলো নিজের গায়ে এসে লাগতো না। আপনি যে ভাষায় আওয়ামী লীগ বিষয়ে, আওয়ামী লীগের যে কারো বিষয়ে যে ভাষাই প্রয়োগ করবেন, সেই ভাষাটা আপনার গায়ে এসে লাগবে, আপনি যে দলটা একসময় করতেন সেই দলের গায়ে আসবে। এবং এখন নানাভাবে বঙ্গবন্ধুকে যেভাবে অসম্মানিত করা হচ্ছে, শেখ হাসিনাকে নানাভাবে অসম্মানিত করা, এটা আসলে আলোচনার বিষয়ই না। শেখ হাসিনা যদি অপরাধ করে থাকে, তাহলে তাকে অসম্মান করা, তার বিচার করা, সেটা গ্রহণযোগ্য, সেটা হতে পারে। কিন্তু শেখ হাসিনার অপরাধের দায় বঙ্গবন্ধুর ওপরে চাপিয়ে যেভাবে ওপেনলি মুজিববাদের কবর রচনা করা হচ্ছে, ৭২-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান বলে ছুঁড়ে ফেলার চেষ্টা হচ্ছে, প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে নিয়ে যাচ্ছে তাই আলাপ আলোচনা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে যদি একই স্রোতে আপনি গা ভাসান, তাহলে তাজউদ্দিন আহমেদের অবস্থানটা আমার মনে হয় যে বিতর্কিত হয়ে যাবে। কারণ বঙ্গবন্ধুর অবস্থান বিতর্কিত করে তাজউদ্দিন আহমেদের অবস্থান বড় হতে পারে না কখনোই। বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমেদ খুবই ঘনিষ্ঠ একজন মানুষ। অনেক ক্ষেত্রে বলা যায় যে, স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে বলাই যায় যে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্বাধীনতা সংগ্রামের সমস্ত কাজ তিনি করেছিলেন, আন্তর্জাতিক লবিং থেকে শুরু করে মুজিবনগর সরকার পরিচালনার ক্ষেত্রে যা কিছু তিনি লিড দিয়েছিলেন। এই ব্যাপারগুলো একদিন যে কলঙ্কিত করার চেষ্টা করবে না যারা আজকে বঙ্গবন্ধুকে কলঙ্কিত করছে, সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। সেই কারণেই আমার মনে হয় যে তারও শব্দ চয়নের ক্ষেত্রে আর একটু সাবধানী হওয়া উচিত। আর যে আলোচনাগুলোর কথা বললাম যে রিফাইন্ড আওয়ামী লীগ তাকে নিয়ে হচ্ছে কিনা, সেটা একটা চেষ্টা হতে পারে, সরকারের অভ্যন্তরের চেষ্টা হতে পারে। সেই চেষ্টায় তিনি রাজি আছেন কিনা, সেটা রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই। আবার এনসিপি, তাকে কেন্দ্র করে এনসিপির পরিকল্পনাও সাজানো হতে পারে কোনো একটা বড় পদে, সরাসরি এনসিপির আহ্বায়ক না হয়ে এমন হতে পারে যে এনসিপির প্রধান উপদেষ্টা তাজউদ্দিন আহমেদকে করা হলো, যে এরকম একটা ফিগার কিন্তু এনসিপি খুঁজছে, যে ফিগারের উপরে এনসিপি অনেকখানি একটা জায়গা পাবে, একটা জায়গা তৈরি করতে পারবে, সেরকম একটা ফিগার কিন্তু এনসিপি খুঁজছে। সেই ফিগারটা শেষ পর্যন্ত তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ হয় কিনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সোহেল তাজ কোন পথে হাঁটছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।